সোহিনীর মেয়ে এবার চন্দ্রকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তুমি আমাদেরকে একটু থাকতে দাও। এই কথা বলতে চন্দ্র তাকে ধাক্কা মেরে ফেলে দিলে তখনই সোহিনী রেগে যায় আর বলতে লাগলো, এবার আমি তোমার বিরুদ্ধে মামলা করব। মামলা করব, তুমি আমাদের সাথে এত বড় প্রতারণা করেছো। তো বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো, বাহ বুবলাই, তোর মধ্যে তো দেখি দারুণ ট্যালেন্ট আছে। তাহলে একটা কথা বলতো, যখন তোর বাবা চলে গিয়েছিল তখন তো আমি দেশে ছিলাম না, আমি বিদেশে ছিলাম। আমার সাথে তোর মায়ের তেমন একটা যোগাযোগও হতো না। তাহলে তোর মা কার সাথে যোগাযোগ করতো সেটা বল। বুবলাই তখন বলতে লাগলো, সেটা আমি কি করবো বলবো, আমি সেটা বলতে পারবো না, কারণ আমি তো তখন ছোট ছিলাম। তখন অনেক কথা শুনে নতুন বলতে লাগলো, তাহলে তুই তোর মায়ের দিকে এইভাবে কিভাবে আঙ্গুল তুলতে পারছিস? তখনই কুর্চি বলে উঠে, বৌদি ভাই তোমার ছেলেটা না একটা কুলঙ্গার হয়েছে। এই বুবলাই, তুই তোর মাকে প্রতিনিয়ত এইভাবে ছোট করছিস। আরে তুই তোর মাকে ছোট করতে গিয়ে তো তুই নিজে ছোট হচ্ছিস। যে ছেলে তার মাকে এভাবে ছোট করে না, সে কোনোদিন বড় হতে পারে না। আমি তোকে অভিশাপ দিলাম, কিন্তু অভিশাপটা দিতে আমি বাধ্য হলাম। তোর ব্যবহারে আমি তোকে এই অভিশাপটা দিলাম। বৌদি ভাই তুমি বলো না তোমার ছেলেটা কি হয়েছে? কমলিনী তখন বলতে লাগলো, দিদি ভাই আমি কি করব? আমি কি করব দিদি ভাই? ওই ছেলেটা যে এমন হবে আমি তো কোনোদিন ভাবিনি। কারণ আমার তো আরো দুটো ছেলে মেয়ে আছে। ওরা তো এমন বদলে যায়নি। তাহলে ও কেন বদলে গিয়েছে? কারণ ওর মধ্যে সেই বিষটা মনে হয় ভিতরে ফোঁতা ছিল। তাই আজকে সেই বিষটা বড় হয়ে বড় আকার ধারণ করেছে। সোহিনী তখন বলতে লাগলো, দিদি আমি তাহলে এবার কি করব? তখনই কমলিনী বলতে লাগলো, তুমি চিন্তা করবে না। তোমাকে না আমি সাহায্য করব। করছি তখন বলতে লাগলো, বৌদি ভাই বিশ্বাস করো তোমার ছেলেটা পুরোটাই কুলাঙ্গার হয়ে গেছে। আজকে তোমার ছেলেটা তোমাকে কিভাবে কথা বলছে তুমি দেখতে পারছো? কমলিনী তখন বলতে লাগলো, এই বুবলাই, আমি যদি এতটাই খারাপ হই তাহলে তুই? কত ছেলে মেয়ে তো মা ছাড়া বেঁচে আছে, ছোটবেলায় মা মারা গেছে তারা বেঁচে আছে। তাই ভেবে নে না, ভেবে নে তোর মা মারা গেছে, তুই সেটা নিয়ে বেঁচে থাক। এই কথা বলার সাথে সাথে বুবলাই তখন বলে উঠে, আমি কি করে আমি কি করে সেটা ভাববো? তোমরা এইভাবে আমার সামনে এভাবে চলাফেরা করছো, সেটা কি আমি ভুলে যেতে পারি? আমি যতবার ভুলে যাওয়ার চেষ্টা করব ততবার তো আমার চোখের সামনে সেগুলি ভেসে উঠবে। আমি কি করে ভাববো আমি যে আমি তুমি মারা গেছো, সেটা তো আমি ভাবতে পারবো না। কমলিনী তখন বলতে লাগলো, ও বুবলে তাই? তোকে তো আমি মানসিকভাবে অনেকদিন আগে থেকেই ত্যায্য করে নিয়েছি। কিন্তু কি করব? তুই তো আমার সন্তান, তোকে আমি পেটে ধরেছি। তোকে আমি অনেক কষ্টে জন্ম দিয়েছি। কিন্তু তারপরও তোকে আমি ভুলে যেতে পারি না। তাই আমি না হয় তোকে মনে রাখবো। ওর আমাকে মনে রাখার কোনো দরকার নেই। তুই তোর মতো করে বাঁচ। তোর মতো করে তুই থাক। তুই চাকরি-বাকরি কর, তুই সংসার কর, তুই সুখে থাক। আমি শুধু সেটাই চাই। আমি আর কিছুই চাই না। তোকে তোর মায়ের পরিচয় দিতে হবে না। তুই সবাইকে বলবি তোর মা মারা গেছে। তখন বুবলাই বলতে লাগলো, না সেটা আমি বলতে পারব না। তুমি এইভাবে আনন্দ ফুর্তি করে দিন কাটাবে আর আমি কি করে বলবো যে তুমি নেই, তুমি মারা গিয়েছো? আমি তো চোখের সামনে সবটা দেখতে পারছি। যা শুনে প্রচন্ড রেগে যায় এবার কিন্তু ও নতুন। নতুন তখন বলতে লাগলো, বুবলাই তুই আবারও তোর মাকে এইভাবে অপমান করছিস? চন্ড তখন বলতে লাগলো, শুন বুবলাই, তোকে একটা কথা বলে রাখি। আরে তোর মা নেই কি হয়েছে? আমি আছি তো। আমি তোর পাশে আছি। আমি সবসময় তোর পাশে থাকবো। তোর চাকরিটাও নেই, আমার চাকরিটাও নেই। আমরা যে কোথায় যাবো সেটা বুঝতে পারছি না। এদিকে সোহিনী বলে ওঠে, তাহলে আমরা কোথায় যাবো? আমরা মা মেয়ে কোথায় যাবো? চন্ড তখন বলতে লাগলো, তোমরা কোথায় যাবে আমি কি করে জানি? কি করে জানি? তোমাদের দায়ভার কি আমি নেবো? সোহিনী তখন বলতে লাগলো, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমাকে বিয়ে করেছিলে? বর্ষা তখন হঠাৎ করে বলে ওঠে, বিয়ে কেউ কখন করেছে? একজনের বাড়িতে একজনে থাকলেই যে তাকে স্বামীর অধিকার দিতে হবে সেটা তো তার কোনো কথা নেই। চন্দ্র তখন বলতে লাগলো, এক্সাক্টলি মা, তুমি আমার কথাটা বুঝতে পারলে। আমি কেন দেব? আমি কেন তোমাদেরকে এই বাড়িতে রাখতে যাব? তখনই মিটিল রেগে যায় আর বলতে লাগলো, শুনুন, আপনি না অনেক অভিনয় করেছেন। আপনার অভিনয়ের আর শেষ নেই। এবার কিন্তু আপনার বিরুদ্ধে আমি কি করতে পারি সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছেন। তখনই চন্দ্র রেগে গিয়ে মিটিলকে বলতে লাগলো, ফাজিল মেয়ে কোথাকার! সবসময় আমার পিছনে লেগে থাকো। তোমার না এবার দেখো আমি কি অবস্থা করি। তুমি অনেক একটা ফাজিল মেয়ে। তখনই মিটিল বলতে লাগলো, হ্যাঁ, আমি তো ফাজিল মেয়ে। তবে আমি কি করতে পারি সেটাও আমি আপনাকে দেখিয়ে দেব। কারণ আপনি যে একের পর এক সমস্ত কথাগুলি মিথ্যে কথা বলছেন সেটা কিন্তু আমি জানতে পেরে গেছি। আর এবার না আপনার বিরুদ্ধে আমি আরেকটা মামলা ঠুকে দেব। এটাই হলো আমার চালাকি। বুঝতে পারছেন? আমি মেঘালয় গিয়েছিলাম। সেখানে আপনার আর উনার সম্পর্কে সবাই বলেছে আপনারা স্বামী-স্ত্রী, আপনারা একসাথে থেকেছেন। তাহলে আপনি কিভাবে এটা অস্বীকার করেন? কিভাবে আপনি এটা অস্বীকার করেন? মিটি তখন বলতে লাগলো, শুনুন আন্টি, যেভাবে আপনাদেরকে অস্বীকার করছে আপনাদেরও উচিত উনাকে অস্বীকার করা। ঐরকম একটা খারাপ মানুষের সাথে আপনারা কি করে থাকার জন্য এভাবে উঠে পড়ে লেগেছেন?
তখন এই কথা শোনার সাথে, সাথে সোহিনী বলে উঠে, "শোনো মা, তুমি সেটা বুঝবে না। আমার মেয়েটা এখনো ছোট। আমার বয়সই বা হয়েছে কতটুকু? আমি এইভাবে একা, একা থাকতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তাই না আমি উনার সাথে থাকতে চাই।" মিটিল তখন বলতে লাগলো, "দরকার নেই আপনার উনার সাথে থাকার। উনি আপনাকে তো স্বীকারই করছেন না। আপনাকে স্বীকারই করছেন না, আপনাকে পুরোটাই অস্বীকার করছেন। তাহলে আপনি কেন উনার সাথে থাকতে চাইছেন?" মিটিল তখন বলতে লাগলো, "আপনাকে উনি কোন বিপদ থেকে সাহায্য করবেন? উল্টো তো আপনাকে বিপদের মধ্যে ফেলেই দিচ্ছেন। তাহলে আপনি তারপরও উনার সাথে থাকতে চাইছেন? এমন একটা খারাপ মানুষের সাথে থাকার চেয়ে না আন্টি সারা জীবন একা থাকাই ভালো। এরকম খারাপ মানুষের সাথে আপনি ভুল করবেন। যে মানুষটা আপনাকে স্বীকারই করছে না, বিয়ে করেছে সেই মানুষটার সাথে আপনি কিভাবে থাকতে চাইছেন আমি সেটাই বুঝতে পারছি না। তখনই এ কথা বলার সাথে, সাথে সোহিনী বলে উঠে, "মা তুমি বুঝতে পারবে না। আমি আমার মেয়েটাকে কি করে থাকবো? আমার মেয়েটা দেখো কেমনটা শান্ত হয়ে গেছে। আমার মেয়েটা ছোটবেলা থেকেই জানে যে তার বাবা তাকে স্কুলে নিয়ে যেত। তার বাবা পাশে, পাশে থেকেছে। এমন পরিস্থিতি তো সে কোনোদিন দেখেনি। আর এখন আমার মেয়েটা এই পরিস্থিতি দেখার পর থেকে আমার মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। আমি শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি উনার সাথে থাকতে চাইছি। না হলে আমি থাকতে চাইতাম না।" বুবলাই তখন বলতে লাগলো, "না আপনি এ বাড়িতে থাকতে পারেন না। আপনি কোন অধিকারে এ বাড়িতে থাকবেন? আপনার সাথে কি আমার বাবার বিয়ে হয়েছে?" তখনই সোহিনী বলতে লাগলো, "হ্যাঁ, হয়েছে। আমার যথেষ্ট প্রমাণ আছে। আমি দরকার হলে আবার আরেকটা মামলা করব। মামলা করে আমি প্রমাণ করে দেব যে উনার সাথে আমার বিয়ে হয়েছে। আমাদের সমস্ত ডকুমেন্টস আছে। তারপরেও তুমি কি করে বলছো?" তখনই এ কথা বলার সাথে, সাথে চন্দ্র তখন বলে উঠে, "তোমরা আর কি করবে? তোমরা তো সবাই একটার পর একটা আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবে। কারণ এখন আমার হাতে টাকা পয়সা নেই। আমি কি করব? সেজন্য তোমরা তো সেই সুযোগটা নিয়ে নিচ্ছ।" তখনই সোহিনী বলতে লাগলো, "চন্দ্র শোনো আমি তোমাকে আবারও বলছি। তুমি কিন্তু আমার মেয়ের দায়িত্ব নেবে। না হলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলব না।" তখনই সোহালি কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "ও বাবা, বাবা তুমি আর আমাকে স্কুলে নিয়ে দিয়ে আসবে না বাবা? বাবা তুমি আমাদের সাথে আর থাকবে না? থাকবে না বাবা? চলো না বাবা আমরা একসাথে থাকি।" এই কথাটা বলতেই চন্দ্র তখন প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে সোহালিকে এমন জোরে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলতে লাগলো, "দূরে যা, দূরে যা। এই শিখিয়ে দেওয়া কথা আবার বলছিস? কে তোর বাবা? আমি তোর বাবা নই। তোর বাবা আমি নই। তুই এখান থেকে যা।" এবারে ধাক্কা মারে। আর সোহিনী মেয়েকে এভাবে ধাক্কা মারতে দেখে প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "চন্ড তুমি এই কাজটা করতে পারলে? তুমি তুমি তো তোমার ৩ টে ছেলে-মেয়েকে ভালোবাসার জন্য তুমি আমার এই ছোট্ট মেয়েটার ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারলে? এভাবে তুমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে?" তখনই বুবলাই বলতে লাগলো, "কেন? কেন আপনার মেয়েকে আপনি শিখিয়ে দিয়েছেন? আমার বাবা ধাক্কা মেরেছে কি ভুল করেছে? কোনো প্রমাণ নেই। আপনার মেয়ে যে আমার বাবার মেয়ে সেটার আপনাদের কাছে কোনো প্রমাণ আছে?" তো চন্ড তখন বলতে লাগলো, "এক্সাক্টলি কোনো প্রমাণ নেই। আমাকে ফাঁসানোর জন্য কিভাবে চক্রান্ত করছে?" তখনই কমলিনী কাকাবাবু বলে উঠে, "ছি চন্দ্র, আমি পৃথিবীতে অনেক খারাপ মানুষ দেখেছি। তোমার মতো এতটা নিচু জঘন্য খারাপ মানুষ আমি দেখিনি। এতটা জঘন্য মানুষ আমি দেখিনি।" সোহিনী তখন বলতে লাগলো, "খবরদার চন্দ্র, আরেকটা নোংরা কথা বললে আমি কিন্তু এবার সত্যি, সত্যি তোমার বিরুদ্ধে মামলা করব। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তুমি যে অসুস্থ ছিলে তোমার কোনো আছে, প্রমাণ আছে? কোন হাসপাতালে ছিলে? কোন হোমে ছিলে? নামটা বলো? কিছুই তো তোমার কাছে প্রমাণ নেই। কিন্তু আমি সবটা প্রমাণ করে দিব। আমি এবার আদালতে প্রমাণ করে দেব তুমি কতটা নোংরা, কতটা খারাপ।" বর্ষা তখন বলতে লাগলো, "শোনো বুবলাই, তুমি এসবের মধ্যে আর ঢুকে পড়ো না। এই কেসটাতে তুমি ঢুকো না। এই কেসটাতে ঢুকলে আমাদের যা টাকা পয়সা আছে না সেটাও শেষ হয়ে যাবে। তারপর আমরা কি খাবো? দরকার নেই তো তোমার এসব কথা বলার। তুমি চুপ থাকো।" তখন বর্ষা বলতে লাগলো, "আচ্ছা বাবা ওই মহিলা যেহেতু আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে চাইছে, থাকতে দিন না। মা, ঠাম্মি থাকতেই দিন না উনাকে। উনি আশ্রিতা হয়ে থাকুক না। আমাদের বাড়িতে তো কত আশ্রিতাই থাকে।" তখনই সোহিনী বলে উঠে, "কেন? কেন আমি আশ্রিতা হয়ে থাকবো? আমি উনার বিবাহিত স্ত্রী। আর আমার মেয়ে কেন আশ্রিতার মতো বড় হবে? সেটা তো আমি হতে দেব না। আমি মামলা করব। আমি উনার বিরুদ্ধে মামলা করে আমাদের মা-মেয়ের পুরো প্রাপ্যটা বুঝিয়ে নেব।" চন্দ্র তখন বলতে লাগলো, "ও মা, মা তুমি দেখতে পাচ্ছ সবাই সুযোগ বুঝে আমাকে কিভাবে অত্যাচার করছে। সবাই আমার উপর কিভাবে তাদের সুযোগটা ব্যবহার করছে। আমার হাতে টাকা পয়সা নেই তো মা। আমি কি করব?" তখনই এই কথা বলার সাথে, সাথে কমলিনীর শাশুড়ি বলে উঠে, "শুনো মেয়ে তুমি এ বাড়িতে থাকতে পারো। কিন্তু আমার কথা মতো থাকতে হবে আর এ বাড়িতে আমার যা বলব তাই শুনে তোমাকে চলতে হবে।" তখন সোহিনী বলে ওঠে, "আমি তো একবারের জন্য বলিনি। আমি আপনার ছেলেকে মেঘালয় নিয়ে যাব। আমি তো বলেছি চন্দ্র যেখানেই থাকবে আমি সেখানেই থাকব। আমি তার থেকে তো দূরে চলে যাব সেটা বলিনি।" বর্ষা তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, ঠাম্মি উনাকে এখানেই থাকতে দিন।" তখনই এ কথা বলার সাথে, সাথে কমলিনী বলে উঠে, শুনুন মা, আপনারা তো অনেক দল ভারী হয়ে গেছে। আপনারা থাকবেন কোথায় সেটা একবার ব্যবস্থা করে দেখুন। এ বাড়িতে তো আপনারা থাকতে পারবেন না।
তখনই বুবলাই বলে উঠে, "কেন থাকতে পারব না? কেন থাকতে পারব না?" তখন কমলিনীর শাশুড়ি বলে উঠে, "কেন? আমরা এই বাড়িতে থাকবো। ছোটবেলা থেকেই" এই বুবলাই বলে উঠে, "আমরা এই বাড়িতে থেকেছি।" চন্ড তখন বলতে লাগলো, "কেন এই বাড়িতে থাকতে পারব না মা? ওকে জিজ্ঞেস করো।" তখনই কমলিনীর শাশুড়ি বলে উঠে, "আমার বিয়ে হয়েছে, আমরা এই বাড়িতে থেকেছি। তাহলে আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব?" বর্ষা বলতে লাগলো, "ও হ্যাঁ, উনি বাড়িটা মায়ের নামে লিখে দিয়েছেন। কারণ উনার গার্লফ্রেন্ডটা যাতে ঠিক থাকে। সেজন্য লিখে দিয়েছেন। তাতে আমাদের অসুবিধাটা কোথায়? আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছে, আমরা এই বাড়িতে থাকবো।" তখনই রেগে যায় নতুন। তখন বলতে লাগলো, "শোনো বর্ষা, তুমি মুখ সামলে কথা বলো। তুমি যাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছো না, তাকে আমরা বন্ধুত্ব বলি। আর বন্ধুত্বের একটা সম্মান আছে। আমরা একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি।" এবার চন্ড বলে উঠে, "এই নতুন, তোর মুখে না আমি আর এসব কথা একদম শুনতে চাই না।" তখনই কমলিনীর কাকা বলে উঠে, "বুড়িমা তুই এখানে থাকিস না। আমি বুঝতে পারছি তুই এখানে থাকলে অনেক একটা বড় সমস্যা জড়িয়ে পড়বি। চল তুই কিছুটা দিন আমাদের বাড়িতে গিয়ে থাকবি।" তখন বুড়ির ভাইও বলতে লাগলো, "চল বুড়ি তুই আমাদের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসবি।" তখন মিটিয়ে বলতে লাগলো, "যাও না মা যাও। কয়েকটা দিন থেকে আসো।" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ আমি সত্যি যাব। আমি যাব। তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি মা, আপনারা যাবেন কোথায়? আপনার ছেলের তো তেমন রোজগার নেই। আপনাকে একটা বস্তিতে নিয়ে তুলবে না একটা ভাড়া বাড়িতে। আমি আপনাকে চলে যেতে একবার জন্য বলব না। আপনি এই বাড়িতে থাকুন। আর মাসিমা আপনাকেও একটা কথা বলে রাখি। আপনাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি। আমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নাই থাকুক মাসিমা। আপনি এই বাড়িতে থাকবেন। আমি আপনার পুরো দায়িত্বটা নেব।" আর তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "আমি যদি এই বাড়িতে থাকি আমার ছেলেকে ছাড়া আমি থাকতে পারব না।" তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে, আপনারা সপরিবারে সবাই এ বাড়িতে থাকুন। কিন্তু একটা অনুরোধ আমার রাখবেন আপনারা আমি ফিরে আসার আগে একটা দরজার ব্যবস্থা করবেন। যে আমি কিন্তু আলাদা থাকবো। আপনারা আপনাদের মতো থাকবেন।" তখন কমলিনীর মাসি শাশুড়ি বলতে লাগলো, "বৌমা তুমি এত বড় কথাটা বলতে পারলে তুমি আমার পুরো সারা জীবনের দায়িত্ব নেবে?" কমলিনী তখন বলতে লাগলো, "এবার থেকে আমাকে আর বৌমা বলবেন না। কমলিনী বলেই ডাকবেন।" সব সবাই সব কথা শুনে কমলিনীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। বুবলাই তখন বলতে লাগলো, "বাহ! বাহ! তাহলে তুমি আলাদা থাকবে সেই সিদ্ধান্তটাও তুমি নিয়ে নিলে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে?